জীবন আর জীবনের যুদ্ধ দুটি শব্দই একে অপরের পরিপূরক। আমরা ভাবি আমরা যা কিছু করি সবই নিজের ইচ্ছেতে, কিন্তু আমরা এটা কোনোভাবেই জানতে পারি না এই এত বড় বিশ্বব্রহ্মাণ্ডে এক অদৃশ্য শক্তির হাতের খেলার পুতুল ছাড়া আমরা আর কিছুই নই। তার ছোটমশাইও সেদিন জানতে পারেননি তার জীবনের সঙ্গে সেই অদৃশ্য শক্তি কি খেলা খেলতে চলেছে। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নি আজকের পর্বটি। মেহেদিনেসার আর বশির মিয়া তখন বজরার বাইরে বসে আছে। বৃন্দাবনরা জোরে জোরে দাঁড় বাইছে। ভেতরের ঘরে ছোটমশাই দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে চিৎপাত হয়ে। হঠাৎ বশির মিয়া চেঁচিয়ে উঠেছে, ওই দেখুন জনাব, ওই দেখুন। অন্ধকার রাত, অন্ধকারের মধ্যে ভালো করে দেখা যায় না কিছুই, কিন্তু বশির মিয়ার দৃষ্টি এড়ানো শক্ত। বললে, ওই দেখুন জনাব, দেখেছেন? মেহেদিনেসা জিজ্ঞেস করলে, এ কোথায় এলাম আমরা? এ কোন গাঁও? আগে জনাব, এটাই তো মল্লাহাটি। হাঁটা পথে এই মল্লাহাটি দিয়ে তো হাতিয়ারগড়ে যেতে হয়। হঠাৎই যেন বশির মিয়া একেবারে লাফিয়ে উঠেছে। জনাব, ওই দেখুন, একটা অরত বজরা থেকে ডাঙার উপর ঝাঁপ দিলে। মেহেদিনেসারও দেখছিল। অন্ধকার হলেও চোখ দুটোকে তীক্ষ্ণ তীব্র করে দিয়ে দেখলে বশির মিয়া ঠিকই বলেছে। একটা বজরা মল্লাহাটির ঘাটের উপর বাঁধা রয়েছে। একজন মেয়ে লাফিয়ে পড়ল ডাঙার ওপর। ওই দেখুন জনাব, আর একজন আদমিও পেছন পেছন লাফিয়ে পড়ল। মাঝিদের ডেকে বশির মিয়া তাগাদা দিতে লাগলো, চলো চলো ভাইয়া, জোরে জোরে বাও, সামনে বজরার পাশে গিয়ে ভেড়াও জলদি। সামনের বজরাটার কাছে আসতেই বশির মিয়া চিনতে পারলে, জনাব, এই তো, এ আমাদের মরিয়ম বেগম সাহেবা আর আমাদের কান্তবাবু। নামটা শুনে মেহেদিনেসারও লাফিয়ে উঠল। মরিয়ম বেগম সাহেবা? তবা তবা, পাকড়ো পাকড়ো উসকো পাকড়ো। এই ঘটনা যখন ঘটছে তখন মল্লাহাটিতে রাত। রাতের অন্ধকারে নিজামতের কানুন কায়েম হওয়ার নিয়ম। কোনটা কানুন আর কোনটা বেকানুন তার কোনো সীমা নির্দেশ করা নেই আইনি আকবরীতে। বাদশাহ আকবরের সঙ্গে সঙ্গেই আইনি আকবরী বাতিল হয়ে গিয়েছিল। আসলে তখন বেকানুনের রাজত্ব। আর কোন কানুনই বা মানব? রাজা কি একটা, নাকি বাদশাহ একজন? হিন্দুস্তানের সব জায়গায় তখন এক একজন বাদশাহ বাদশাগিরি করতে শুরু করে দিয়েছে। বাংলা মুলুকের নবাবের কাছে তখন বাংলা মুলুকটাই হিন্দুস্থান। মেহেদিনেসার সাহেব সেই বাংলা মুলুকের নবাবের ইয়ার, সুতরাং তামাম হিন্দুস্থানের বাদশার ইয়ার। মেহেদিনেসারের হুকুমই তখন মুর্শিদাবাদের নবাবের হুকুম। বশির মিয়া মেহেদিনেসার সাহেবের হুকুম পেয়েছে, সুতরাং মুর্শিদাবাদের নবাবের ফারমান পেয়ে গেছে। সেই মল্লাহাটির ঘাটের মরিয়ম বেগম সাহেবার হাতটা ধরে ফেললে বশির মিয়া। মেহেদিনেসার বললে, ওকে এখানে আন। আর আশ্চর্য এই, মরালিও কোনো প্রতিবাদ করলে না, কোনো আপত্তি করলে না। কান্ত কিন্তু রেগে গেল। বললে, ছাড় ওকে, ছেড়ে দে ওকে, ও মরিয়ম বেগম সাহেবা। এই বলে বশিরকে ধরতে গেল, কিন্তু মরালি বললে, না, আমাকে ও ধরুক। মেহেদিনেসার সাহেব এতক্ষণ বজরার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল আর দেখছিল। চেঁচিয়ে বললে, ওটাকেও ধর বশির। ওকে? আগে জনাব, এরই নাম তো কান্তবাবু, ওকেও ধরে নিয়ে আয়। পাশাপাশি দুটো বজরা, বাইরে নিঃসীম অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে যে বশির মিয়া কেমন করে দূর থেকে চিনতে পেরেছিল সেটাই আশ্চর্যের। হয়তো অন্ধকারের মধ্যে চরের কাজ করে করে চোখ দুটো তার প্রখর হয়ে উঠেছিল। নইলে মেহেদিনেসারে একলা থাকলে এই কাজ এত সহজে সিদ্ধ হতো না। নিজামতি কাজে বশির মিয়ার মতো লোকের জন্যই এত খাতির। বাইরে কোতোয়াল আছে, কাজী সাহেব আছে, সেপাই, মীরবক্সি সবাই আছে, কিন্তু নিজামতি আসলে চালায় বশির মিয়ারাই। অন্য বজরার ভেতরে ছোট মশাই কিছুই জানতে পারলে না। শুধু হাত পা বাঁধা অবস্থায় মনে হলো বাইরে যেন কী সব গোলমাল চলছে, কাদের যেন চেঁচামেচি হচ্ছে।
আরও মনে হলো যেন কারা মেহেদী নেশারের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ল, আর তাদেরই ধরে নিয়ে যেন তাদের দুটো বজরা পাশাপাশি চলছে। একবার মনে হলো প্রাণপণ শক্তিতে ডাকে, বৃন্দাবন, বৃন্দাবন। মেহেদী নেশার একবার পেছন ফিরে দেখলে শুধু, মুখে আর কিছুই বললে না। এই বজরাতে তদারকি করছে মেহেদী নেশার, আর ওই বজরাতে বশির মিয়া। দুটো বজরা জোড়া লাগিয়ে পাশাপাশি চলেছে। ভেতরে মরালিকে হাত পা বেঁধে রেখে দিয়েছিল বশির মিয়া, আর বাইরে পড়েছিল কান্ত। কান্ত নড়তে চড়তে পারছে না। কান্ত এক ফাঁকে বললে, আমাকে তুই না ছাড় বশির, মরিয়ম বেগম সাহেবাকে ছেড়ে দে ভাই, তোর ভালো হবে দেখবি। বশির মিয়া বললে, চুপ কর, মেহেদী নেশার সাহেব পাশের বজরায় আছে, শুনতে পাবে। কান্ত বললে, আমি চুপি চুপি বলছি, কেউ শুনতে পাবে না। তবু তুই একটু দয়া কর ভাই, আমাকে তুই যা খুশি শাস্তি দে, আমায় তুই ইচ্ছে করলে খুনও করে ফেল, কিন্তু মরিয়ম বেগম সাহেবাকে তুই ছেড়ে দে, আমি তোর পায়ে পড়ছি। বশির মিয়া জিজ্ঞেস করলে, মরিয়ম বেগম সাহেবার জন্য তোরা এত কেন টান বল তো ইয়ার, ও কি তোর পেয়ারের অরত? কান্ত বললে, না না, তা কেন, কিন্তু তুই তো জানিস ওর কোনো দোষ নেই। আমি তো ওকে হাতিয়ারগড় থেকে একদিন সঙ্গে করে নিয়ে এসেছিলুম। তুই নিয়ে এসেছিলি তো তাতে কি, তাই বলে নিজামতের কানুন খেলাপ করবি, চেহেল সুতুনের কানুন খেলাপ করবি? তুই আগে বল, মরিয়ম বেগম সাহেবা আর তুই দুইজনে মিলে কোথায় যাচ্ছিলি, কি মতলব ছিল তোদের? কান্ত বললে, তোকে সত্যি বলছি, আমাদের কোনো মতলব ছিল না। তাহলে কেন চেহেল সুতুন থেকে মরিয়ম বেগম সাহেবাকে বের করে নিয়ে এলি? আমি বের করে নিয়ে এলুম কে বললে? তবু এখনো মিথ্যে কথা বলে যাচ্ছিস। তুই যদি বের করে না নিয়ে আসবি তো কে বের করে নিয়ে এসেছে? মরিয়ম বেগম সাহেবা কি হাওয়া হয়ে উড়ে এলো এখানে? কে তোকে চেহেল সুতুনে ঢুকতে পাঞ্জা দিলে? আমি তো কয়দিন ধরে বেগম সাহেবা তানজামের পেছনে পেছনে ঘুরছি, তবুও আমার চোখে তুই ধুলো দিলি কি করে? সত্যি কথা বল, আমি কিন্তু তোকে ছেড়ে দেব। কান্ত বললে, আমি ছাড়া পেয়ে দরকার নেই, তুই দয়া করে মরিয়ম বেগম সাহেবাকে ছেড়ে দে ভাই, তাহলে আমি আর কিছুই চাই না। না বললে আমি বেগম সাহেবাকেও ছাড়ব না। কান্ত বললে, তুই যা চাইবি আমি তাই দেব, তুই যদি মোহর চাস তাই দেব, আশরফি চাইলেও তাই দেব। মোহরের কথা শুনে বশির মিয়া যেন কেমন নরম হয়ে এলো, বললে, আশরফি কোথায় পাবি তুই? সে যেখানেই পাই, যেমন করে পাই, তুই যত আশরফি চাস আমি দেব। কোত্থেকে আশরফি পাবি তুই? তোর তো আশরফি পেলেই হলো, সে যেখান থেকে পারি আমি জোগাড় করব। তারপর বশির মিয়ার বোধহয় লোভ হতে লাগলো। মাঝি মোল্লারা তখন প্রাণপণে দাঁড় টানছে, তাদের দিকে একবার চেয়ে দেখলে, তারপর হাত পা বাঁধা কান্তর কাছে এসে সরে বসলে, বললে, সত্যি বলছিস, তুই আশরফি দিবি আমাকে? কান্ত বললে, সত্যিই দেব, তুই আমার পুরনো বন্ধু, তোর কথায় আমি বেভারিজ সাহেবের নকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। তুই সেদিন আমার উপকার না করলে আমি উপোস করে মরতুম। তোকে কি মিথ্যে কথা বলতে পারি? তা কত দিবি? তুই যত চাইবি। মুর্শিদাবাদে আমার একজন লোক আছে, আমার উপকারের জন্য সে যত আশরফি চাইব সব দেবে, সে আমায় খুব ভালোবাসে। দেখ। বশির মিয়া আরও কাছে সরে এসে বসল, বললে, দেখ, তুই আমার প্রাণের দোস্ত, কিন্তু ভাই আমার টাকার বড় টানাটানি চলছে। আমার দুটো বিবি, আমি তাদের ভালো তবিয়ত করতে পারি না টাকার অভাবে, তার জন্যই তোর কাছ থেকে টাকা নিচ্ছি। শালা নিজামতে নকরি করে যা পায় তাতে চলছে না, অথচ নিজামতের কাজ আমি কত খাটি তা তো দেখেছিস। নিজের ফুপা, সেও আমাকে গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেয়। আর ওই যে মেহেদী নেশার শালা হারামজাদা বসে আছে, ও কি কম শয়তান ভেবেছিস? নবাবের সঙ্গে দোস্তি করে নবাবের কম নেমোখারামি করেছে? সব শালা চোর জুটেছে নিজামতে। তাই তো বলছি, এই নিজামত আর বেশি দিন চলবে না। চলবে না? চলবে না মানে? কান্তর কেমন আশা হলো যেন, যদি না চলে তো মরালি ছাড়া পেয়ে যাবে। বশির মিয়া বললে, চুপ চুপ, অত জোরে কথা বলিস নে,
শালা শুনতে পাবে। তুই তো জানিস লক্কাবাগের মাঠে লড়াই শুরু হয়ে গেছে। লড়াই? কিসের লড়াই? ফিরিঙ্গিদের সঙ্গে নবাব তো লড়াই করছে এখন। সেখান থেকেই তো আসছি আমরা। মুর্শিদাবাদে তোদের সবাইকে রেখে মেহেদী নেশার শালা আবার সেখানে যাবে। জবর লড়াই শুরু হয়ে গেছে রে সেখানে। সেই লড়াইতেই তো সব ফয়সালা হয়ে যাবে। কি ফয়সালা হবে? সেসব তোকে বলবো না, সব বানচাল হয়ে যাবে। দেখছিস না মেহেদী শালা বসে বসে কেবলই তাই ভাবছে। ওর এই দিকে তেমন মন নেই। ও বজরায় রয়েছে হাতিয়ারগড়ের রাজা, আর এই বজরায় রাজার অরত। ছোট মশাই জানেও না তার রানী বিবিকে আমরা ধরে নিয়ে চলেছি। ছোট মশাই? ছোট মশাই রয়েছে ওই বজরাতে? বসির মিয়া কান্তের মুখটা চাপা দিয়ে দিলে, বলে, আবার চিল্লাচ্ছিস? বলছি না সালাম মেহেদী নেশার সাহেব রয়েছে ওইখানে, শুনতে পাবে যে। সারা রাস্তাটাই বসির মেহেদী নেশারকে গালাগালি দিতে দিতে চলতে লাগলো। সেই হাত পা বাঁধা অবস্থায় কান্ত শুধু শুনতে লাগলো বসিরের কথাগুলো। আর শুনতে শুনতে বড় অবাক লাগলো তার। এই নিজামত, এর পিছনে এত ষড়যন্ত্র। তাহলে কোথাও সুখ নেই, সবাই নবাবের বিপক্ষে। তাহলে এই যে মেহেদী নেশার সাহেব ছোটমশাইকে ধরে নিয়ে যাচ্ছে, মরালিকে ধরে নিয়ে যাচ্ছে, এদের কি করবে? কে এদের বিচার করবে? কে শাস্তি দেবে? আর কি বা শাস্তি দেবে? নবাবই যদি না থাকে তো এদের ধরে নিয়ে যাচ্ছে কেন? বশির মিয়া বললে, একটু কষ্ট করে থাক এখন, মেহেদী নেশার সাহেব চলে গেলেই তো রশি আলগা করে দেব। কান্ত বললে, আমার জন্য আমি ভাবছি না রে, ভাবছি মরিয়ম বেগম সাহেবার জন্যে। বেগম সাহেবার রশি আমি খুলতে পারবো না। ভোরবেলা থেকে বজরা দুটো মুর্শিদাবাদের ঘাটে এসে লাগতে ডাঙায় নামতে হলো। ঘাটে তখন লোকজন কেউ নেই। চেহেল সুতুনের নহবতখানা থেকে তখন ইনসাফ মিয়ার টোড়ি রাগ ধরেছে। ওদিকে লড়াই বেঁধেছে কোথাকার লক্কাবাগে, আর এদিকে ইনসাফ মিয়া তার নিত্য নৈমিত্তিক কাজ করে যাচ্ছে। কান্ত সেই অবস্থাতেই চুপ করে সেখানে পড়ে রইল। বশির মিয়া গিয়ে দুখানা পালকি নিয়ে এলো, আর একখানা পালকিতে উঠবে মেহেদী নেশার সাহেব। ভোরের ঝাপসা আলোয় বোরখা পরা মরিয়ম বেগম সাহেবাকে নিয়ে একটাতে তুলে দরজা বন্ধ করে দেয়া হলো। আর তারপর ছোটমশাই। কান্ত চেয়ে দেখলে ছোটমশাইয়ের দিকে। আগে কখনো দেখেনি ছোটমশাইকে, কিন্তু যতটা দেখা গেল তাতে মনে হলো বেশ সুন্দর দেখতে। মানুষটি গম্ভীর, বাদ নেই প্রতিবাদ নেই, মেহেদী নেশারের পেছন পেছন সোজা গিয়ে উঠল আরেকটা পালকিতে। তারপর 3টে পালকি চলতে লাগলো পাশাপাশি। আমি? বশির বললে, তুই আমার সঙ্গে যাবি, কিন্তু তার আগে মাঝি মোল্লাদেরও পাকড়াবার হুকুম দিয়ে গেছে মেহেদী নেশার সাহেব। ওদের না পাকড়ালে ওরা সব বলে দেবে। তারপর মাঝি মোল্লাদের সকলকে ডেকে বললে, চল চল, সঙ্গে চল সব। একটা পেয়াদা নেই, পাহারা নেই, সবাই বিনা বাক্যবে বশির মিয়ার সঙ্গে চলতে লাগলো। ভয়ে সবাই থরথর করে কাঁপছে। বজরা দুটো সেখানেই পড়ে রইল। সেদিকে দেখবারও কারো সাহস নেই। জানে যদি বেঁচে থাকে বজরার কথা পরে ভাবা যাবে। চকবাজারের কাছে আসতেই কান্ত বশিরকে জিজ্ঞেস করলে, মরিয়ম বেগম সাহেবাকে কোথায় রাখা হবে রে? কেন, তোর জেনে কি ফায়দা? বল না, আমার বড় জানতে ইচ্ছে করছে। তুই আশরফি কখন দিবি তাই বল। আমাকে ছেড়ে না দিলে কি করে দেব? আমার কাছে তো আর আশরফি নেই, আমাকে তো জোগাড় করে আনতে হবে। তা কখন জোগাড় করে আনবি? তুই যখন ছেড়ে দিবি তখনই এনে দেব। এখন যদি ছেড়ে দিস আমি দুপ্রহরেই এনে দেব। বশির মিয়া চলতে চলতে কি যেন ভাবতে লাগলো। তারপর বললে, না না, তোকে ছাড়তে পারবো না। মেহেদী নেশার সাহেব জানতে পারলে আমার গর্দান নিয়ে নেবে। আমাকে হুকুম দিয়ে দিয়েছে তোদের সকলকে নিয়ে ফাটকে পুড়তে, কোতোয়ালির ফাটকে। তাহলে কি হবে? বশির মিয়া বললে, তুই এক্ষুনি নিয়ে আয়। কিন্তু কোথা থেকে আনবি? কান্ত বললে, আমি যে দোকানে থাকি সেইখান থেকে, সারাপত আলীর খুশবু তেলের দোকান থেকে। কিন্তু তুই মরিয়ম বেগম সাহেবাকে ছেড়ে দিবি তো ঠিক? মেহেদী নেশার সাহেব কিছু বলবে না তো? কথা দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। আশরফি পেলে আমি সব করতে পারি।
আরও বেশি আশ্রপি দিলে আমি তোকেও ছেড়ে দিতে পারি। দে না, 1000 আশ্রপি তুই দে আমাকে, তোকেও ছেড়ে দিচ্ছি। কান্ত বললে, আমার দরকার নেই, আমি ছাড়া পেতেও চাই না, আমার মরে যাওয়াই ভালো। ততক্ষণে সারাফত আলীর খুশবু তেলের দোকানটার কাছে আসতেই বশির মিয়া বললে, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুই গিয়ে নিয়ে আয়। কান্তর হাতের কাছি খুলে দিলে বশির মিয়া, তারপর বললে, বেশি দেরি করিস না যেন, যা, আমি দাঁড়িয়ে আছি এদের নিয়ে। কান্ত ছাড়া পেয়ে দোকানটার পেছন দিকে দরজায় গিয়ে আস্তে আস্তে টোকা দিলে, বাদশা, ও বাদশা। অনেক ডাকাডাকির পর বাদশা উঠল। ভেতর থেকে দরজা খুলে কান্তবাবুকে দেখে অবাক হয়ে গেছে। কান্তবাবু, আপনি কোথায় ছিলেন একদিন? কান্ত তখনও হাঁপাচ্ছে, কি বলবে ঠিক বুঝতে পারছে না। আশরফির কথাটা কেমন করে পারবে সেটাই ঠিক করতে পারছে না। সারাফত আলী সাহেব যদি টাকা না দেয়? বাদশার তো আর নিজের টাকা নেই, সারাফত আলী সাহেবের কাছেই টাকা চাইতে হবে। বুড়ো যদি না দিতে চায়, যদি জিজ্ঞেস করে কিসের টাকা, কিসের জন্য এত টাকার দরকার, তাহলে কি উত্তর দেবে কান্ত? কান্ত তো সারাফত আলীর কোনো স্বাদই মেটায়নি। হাজি আহমদের বংশ তো এখনও নষ্ট হয়নি, এখনও তো চেহেল সুতনের মধ্যে পাপের আর দাসত্বের কলঙ্কের লীলা চলছে। সারাফত আলীর আরকে তো কোনো কাজই হয়নি। নবাব সুজাউদ্দিনের আমলে যা চলছিল, আলীবর্দীর আমলেও যা চলছিল, যেমন করে চলছিল ঠিক তেমনি করেই সব এখনও চলছে। তাহলে কেন টাকা দিবে বুড়ো? কি হলো আপনার কান্তবাবু? শির গোলমাল হয়ে গেল নাকি? কান্ত বললে, সারাফত আলী সাহেব কোথায়? সাহেব তো ঘুমোচ্ছে, সাহেবকে ডাকবো? কিছু দরকার আছে? না, আমি সাহেবের কাছে যাচ্ছি। কান্ত আস্তে আস্তে সারাফত আলীর শোবার ঘরের দিকে গেল। কি বলবে সে? কি বলে টাকাটা চাইবে আলী সাহেবের কাছ থেকে? মরিয়ম বেগম সাহেবের জন্য টাকার দরকার বলেই তো বুড়ো জিজ্ঞেস করবে। মরিয়ম বেগম সাহেবার অত টাকা কি হবে? জিজ্ঞেস করবে মরিয়ম বেগম সাহেবা কান্তর কে হয়। আরও জিজ্ঞেস করবে মরিয়ম বেগম সাহেবা আরও খায় কিনা। আর সব কথা ঠিক ঠিক উত্তর না দিতে পারলে তাকে অত টাকা দেবেই বা কেন? আর টাকা দিলে কি হাজি আহমদের বংশের সর্বনাশ হবে? মিয়া সাহেব? কোনো উত্তরই নেই। পেছনে বাদশা দাঁড়িয়েছিল। সে বললে, আরও জোরে চেল্লান। রাত্রে নেশা করে শুয়েছে, সামান্য ডাকাডাকিতে ঘুম ভাঙবার কথা নয়। তাই সে আবার ডাকলে, মিয়া সাহেব, মিয়া সাহেব। এতক্ষণে সারাফত আলীর চোখ মেলে চাইলে, লাল লাল একজোড়া চোখ। সেই চোখের দিকে চেয়ে কান্তর ভয় লেগে গেল। আলী সাহেব যেন সেই চোখ দিয়েই বলতে চাইলে, কন বেত্তামিজ আমার ঘুম ভাঙিয়ে দেবার সাহস করলে, কন? কিন্তু কিছু বলবার আগেই আরেকটা কাণ্ড হয়ে গেল। বাইরে যেন হল্লার মতো শব্দ হতে লাগল। এত ভোরে হল্লা কিসের? যেন অনেক লোক রাস্তায় বেরিয়ে পড়েছে। এমনটা তো হয় না এই সময়। সবাই মিলে দোকানের বাইরে জড়ো হচ্ছে আর গোলমাল করছে। ওদিকে চেহেল সুতনের মাথায় ইনসাফ মিয়ার নহবত হঠাৎই থেমে গেল। কি হলো? এমনটা তো হয় না। সারাফত আলী, বাদশা, কান্ত সবাই সে ঘরের মধ্যেই থমকে দাঁড়িয়ে রইল। কার সঙ্গে কে কি কথা বলতে এসেছিল সবাই সব ভুলে গেল। বাদশা হঠাৎ ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। সারাফত আলী অন্যমনস্ক হয়ে বললে, বাহার মে হল্লা কিউ হো রা হ্যায়? ততক্ষণ গোলমাল আরও বেড়ে উঠেছে। কান্ত ভাবনায় পড়ল, বশির মিয়া মাঝি মোল্লাদের সঙ্গে কি ঝগড়া আরম্ভ করে দিলে নাকি? কান্ত রাস্তায় বেরিয়ে আসতেই অবাক হয়ে গেল। দলে দলে সব লোক বেরিয়ে পড়েছে, এলোমেলো আবহাওয়া। বশির মিয়াও নেই। আর সঙ্গীর মাঝি মোল্লারাও সব যেন কোথায় চলে গিয়েছে। কান্ত কিছুই বুঝতে পারলে না। কি করছে এত লোক? শহরে যেন অরাজক অবস্থা। এরা সব কোথায় চলেছে? বশির মিয়াই বা গেল কোথায়? লোকগুলো যেন খুব ভয় পেয়ে গেছে বলে মনে হচ্ছে। কি বলছে ওরা? গুজগুজ ফিসফিস করে সব কথা বলছে, যেন মহা বিপর্যয় ঘটে গেছে কোথাও। একজনকে পাশে দেখে কান্ত জিজ্ঞেস করলে,
কা হুয়া হে ভাইয়া? লোকটা কান্তর দিকে একবার চাইলে ভালো করে, তারপর হয়তো কান্তকে সন্দেহ হলো, কিন্তু কিছু না বলে অন্যদিকে চলে গেল। কান্ত চকবাজারের রাস্তা দিয়ে আরও এগিয়ে চলল। এই সময়টা অন্যদিন এই রাস্তার এরকম চেহারা থাকে না, সবই যেন ছন্নছাড়া। যাকে জিজ্ঞেস করে কি হয়েছে সেই সন্দেহ করে। কোতোয়ালির সামনেও অন্যদিনকার মতো বাহারাদার নেই। ইনসাম মিয়ার নহবত থেমে গেছে, আর ওইদিকে মেহেদীনেসার সাহেবের হাবেলি। ছোটমশাই আর মরালিকে নিয়ে কোথায় তুললে মেহেদীনেসার সাহেব? আরও ওদিকে মহিমাপুর। কান্ত সেইখানে গিয়ে দাঁড়ালো। সূর্যের আলোটা একটু একটু করে ফর্সা হচ্ছে। সমস্ত মুর্শিদাবাদটা যেন হঠাৎই বড় ফিকে হয়ে গেছে। কিন্তু বশির মিয়াটাই বা কোথায় গেল? টাকার লোভ ছাড়বার তো পাত্র নয় বশির মিয়া। তাহলে হঠাৎ কি এমন হলো যার জন্য তাকে না নিয়ে বশির মিয়া চলে গেল? আর চলেই যদি গেল তো কোথায় গেল? শহরের মধ্যে তখন আরও জোরে গুঞ্জন শুরু হয়েছে। সবাই সবাইকে জিজ্ঞেস করছে, কা হুয়া হে ভাইয়া? আর ভিখু শেখ, যে ভিখু শেখ সারা রাত পাহারা দেয় মহিমাপুরের মহাপজির ফটকে, সেও কেমন যেন চনমন করে উঠল, বলে, কা হুয়া? তা শুধু মুর্শিদাবাদেই নয়, শুধু বাংলাদেশেই নয়, সারা হিন্দুস্থানেই এখন ওই একটাই প্রশ্ন উঠেছে, কা হুয়া? শিখ, মারাঠা, ফরাসি, ডাচ সবাই 1757 সালের 24শে জুন ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরের হল্লা শুনে কৌতূহলী হয়ে প্রশ্ন করছে, কা হুয়া? হোয়াটসঅ্যাপ? ওদিকে খবরটা তখন ক্লাইভ সাহেবের কাছে আগে এসেছিল, কিন্তু তখনও ঠিক বিশ্বাস হয়নি। নবাব কি এত বোকা হবে? তখন ল্যাসিংটনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্নেল নিজে দাঁড়িয়ে থেকে তাকে কবর দিয়ে এসেছে। কিন্তু কাঁদবার সময় পরেও আসবে। আগে ওয়ার, তারপর ইমোশন। বাইরে এসে দাঁড়াতেই আকাশে সূর্য নজরে পড়ল। পুরো মনসুন, যে যুদ্ধ ঘটাবার জন্য বহুদিন ধরে ইতিহাস ষড়যন্ত্র করে আসছে, এমন করে যে তা শুরু হবে সেই কথা কে আর আগে ভেবেছিল? কে ভেবেছিল 7 সাগর 13 নদী পেরিয়ে এসে কোথাকার কোন 31 বছর বয়সের একটা ছেলেকে এই লক্কাবাগের আমবাগানে এসে নিজের সমস্ত ইমোশনের গলা টিপিয়ে এমন করে সূর্যের দিকে চেয়ে হত্যা করতে হবে? সামনে আয়ারকুর দাঁড়িয়েছিল। কর্নেল হঠাৎ যেন তাকে এই প্রথম দেখতে পেলে। বললে, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি চাও? আয়ারকুট বললে, আমার সেপাইরা বলছে তারা এবার রেস্ট নেবে, বিশ্রাম করবে। হোয়াই? কেন? নবাবের অত বড় আর্মির সঙ্গে লড়াই করতে তাদের ভয় লাগছে। ওরা বলছে এখানে ওরা মরতে আসেনি, যুদ্ধ করতে এসেছে। কর্নেল ক্লাইভ চিৎকার করে উঠল, যুদ্ধ করা আর মরা কি আলাদা জিনিস? তুমি নিজেও কি মরতে ভয় পাও? আয়ারকুর বললে, আমি আমার কথা বলছি না কর্নেল, আমি সেপাইদের কথা বলছি, তারা নাম্বারে কম। তুমি যখন মিলিটারিতে ঢুকেছিলে তখন কি জানতে না যে যুদ্ধ করা মানেই মরা? আমি বলছি কর্নেল, ওটা আমার কথা নয়, আমার সোলজারদের কথা। ক্লাইভ বললে, চলো, আমি নিজে শুনতে চাই কে ওই কথা বলছে। যারা মরতে ভয় পাচ্ছে আমি তাদের শ্যুট করব, আমি তাদের গুলি করে মারব, চলো। আয়ারকুট তখনও দাঁড়িয়েছিল। ক্লাইভ বললে, চলো। ক্লাইভের গলার আওয়াজে থরথর করে কেঁপে উঠল আয়ারকুট। তারপর চলতে লাগল। কর্নেল তখন হাতের রিভলভারটা আরও বাগিয়ে ধরেছে। বললে, চলো, কুইক কুইক, তাড়াতাড়ি চলো। আর লক্কাবাগের আরেক দিকে নবাবের ছাউনির ভেতর মির্জা মোহাম্মদ তখন চিৎকার করে ডাকলে, নেয়ামত! বাইরে যেন কোথায় গোলমাল হচ্ছে। এই গোলমাল যুদ্ধের গোলমাল নয়। ওদিকে মীরমদন আর মোহনলালের সেপাইরা কামান ছুড়ে চলেছে একটার পর একটা। গোলমাল পেছনের দিক থেকে আসছে। আবার ডাকলে, নেয়ামত! খোদাবান, অত গোলমাল হচ্ছে কিসের? কারা ওরা? নেয়ামত কি বলতে গিয়ে যেন থেমে গেল। বল, কি বলছিলি? বল। আগে খোদাবান,
খিদমতগারদের বেদ মারা হচ্ছে। বেদ মারা হচ্ছে কেন? ওরা খোদাবন্দের সোনার কোলকে চুরি করেছিল। সোনার কোলকে চুরি করেছিল বলে বেদ মারতে কে বলেছে? ইয়ারজান সাহেব। নবাব মির্জা মোহাম্মদ খানিকক্ষণ চুপ করে রইল। বাইরে থেকে খিদমতগারদের আর্তনাদ কানে আসছে। সপাং সপাং শব্দগুলো বাতাসের বুক চিরে এসে লাগছে তাঁবুর দেয়ালে। মির্জা মোহাম্মদের মনে হলো ওটা যেন বেত মারার শব্দ নয়, ওটা যেন বাংলা মুলুকের আত্মার আর্তনাদ। বহু দূর শতাব্দী থেকে যত আত্মা বেহেস্তে গেছে, যত লোক নবাবদের হাতে জান দিয়েছে, চেহেল সুতনে যত বেগম, যত খোঁজা আত্মহত্যা করেছে, সবাই যেন একযোগে আজ লক্কাবাগের লড়াইয়ের মাঠে এসে তার জবাবদিহি চাইছে। আমি জবাবদিহি দেব কি করে? আমি কেন অন্যের পাপের উত্তরাধিকারী হব? মির্জা মোহাম্মদ নিজের মনেই যেন নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে শান্ত হল। তা তো বটেই, আমি যেমন উত্তরাধিকারী সূত্রে তোমাদের সোনার কলকের উত্তরাধিকারী হয়েছি, তেমনি উত্তরাধিকারী হয়েছি তোমাদের পাপেরও। পাপ সম্বন্ধে তো আমার কোনো জ্ঞান ছিলই না আগে। তুমি তো আমাকে শেখালে মরিয়ম বেগম সাহেবা। কেন শেখাতে গেলে? তুমি না শেখানো পর্যন্ত তো আমি বেশ ছিলাম। আমার রাত্রে ঘুম আসতো না, সে না আসুক। কিন্তু এ যে আরও মর্মান্তিক, এ যে আরও কষ্টের। এতদিন তো জানতেই পারিনি আমার এই অন্তরাত্মার মধ্যেই তুমি আছো। তোমাকে এতদিন অস্বীকার করেছি বলেই তো আজ আমাকে এই এদের সকলকে নিয়ে লক্কাবাগে আসতে হয়েছে। আমি এদের ভাগ্য বিধাতা আর নই। এই কথা তো তুমি জানিয়ে দিলে মরিয়ম বেগম সাহেবা। তুমি তো জানিয়ে দিলে দেশের ভাগ্য বিধাতার ওপরেও আরেকজন ভাগ্য বিধাতা আছে, আর সে হচ্ছে দুনিয়ার মানুষের ভাগ্য বিধাতা। মেহেদী নেসার সাহেব কোথায়? তিনি তো এখানে নেই খোদাবান, তাকে খুঁজেছিলাম। তাহলে ইয়ারজান সাহেবকে ডাক, বল ওদের বেদ মারতে হবে না, লড়াই খতম হয়ে গেলে আমি সকলকে বেদ মারব। নিয়ামত কুর্নিশ করে চলে যাচ্ছিল। মির্জা মোহাম্মদ হঠাৎ ডাকলে, আর শোন। নিয়ামত ফিরে দাঁড়ালো। নবাব মির্জা মোহাম্মদ গদি ছেড়ে উঠে দাঁড়িয়েছে। এমনটা আগে কখনো হয়নি। নবাব যাকে যা হুকুম দিয়েছে বরাবর তখনই সে তা তামিল করেছে। আজ কিন্তু নবাবের মনে হলো নবাব আজকে নিজেই যাবে। মির্জা মোহাম্মদ উঠে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আবার মনে পড়ল। জড়োয়ার তরোয়ালখানা কোমরে ঝুলিয়ে নিয়ে বললে, চল আমি নিজেই যাচ্ছি। এই বলে তাঁবু থেকে বেরোলো। পেছন পেছন নিয়ামত চলতে লাগলো। সেদিন কেষ্টনগরের রাজবাড়ির অতিথিশালার ভেতর থেকে উদ্ধব দাসের গান শোনা গেল। আমি রব না ভব ভবনে, শুনো হয় শিব শ্রবণে, যে নারী করে নাত প্রতিবক্ষে পদাঘাত। রান্নাবাড়ির লোকজন যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। বলে, ওগো দাস মশাই এসেছে। রসুইবামুন হাত আখুন্দি ফেলে এলো। উদ্ধব দাস তখন পুটলিটা নামিয়ে রেখে হাত পা ধুচ্ছে আর গুনগুন করে গান গাইছে। রসুইবামুন বললে, কি গো দাসমশাই, একদিন কোথায় ছেলে? উদ্ধব দাস সেই কথায় কান্না দিয়ে বললে, মুগের ডাল রেঁধেছ? রসুইবামুন বললে, তা কোন মুগের ডাল খাবে তুমি বলোই না, ঘোড়া মুগ না সোনা মুগ? উদ্ধব দাস বললে, আমার কাছে সবই সমান, আমার ঘোড়ারও দরকার হয় না, সোনারও দরকার হয় না। ওসব নিয়ে ওই রাজা মহারাজা নবাবদের কারবার। তা পথে যুদ্ধ দেখে এলে নাকি দাসমশাই? উদ্ধব দাস বললে, পথে একটা ধাঁধা বানিয়েছি গো, ওই যুদ্ধ নিয়ে, শুনবে? এই বলেই আরম্ভ করল। বলো তো এর উত্তর কি হবে? উভয় পক্ষের রাজা হয়ে ক্রোধমন, সম্মুখ সংগ্রামে দেহে দিলে দর্শন। উভয় পক্ষের সৈন্য সংহার হইল, এক বিন্দু রক্ত কিন্তু ভূমে না পড়িল। এ হেন অদ্ভুত যুদ্ধ কে বা দেখিয়াছে, পদাতিক জয়ী হলে সেনাপতি বাঁচে। হঠাৎই সরখেল মশাই ঢুকে পড়ল। উদ্ধব দাস জিজ্ঞেস করলে,
কি গো প্রভু, মুখটা অত উদ্বিগ্ন কেন? সরখেল মশাই রেগে গেলেন, বললে, তুমি থামো তো বাপু, ঘর সংসার তো আর করলে না, তোমার ধাঁধা শুনলে আমার পেট ভরবে? আগে প্রভু, সংসারটাই তো ধাঁধা। দূর আহমক, সংসারটা করলি কবে যে বলছিস সংসার ধাঁধা? সংসার করলে বুঝতিস, এ শুধু ধাঁধা নয়, এ গোলক ধাঁধা। এই বলে রসুই বামুনের দিকে চেয়ে বললে, কিরে, দিয়ান মশাই এই দিকে এসে, দিয়ান মশাই গেলেন কোথায়? বলতে বলতে আর সেখানে দাঁড়ালেন না সরখেল মশাই, সোজা আবার বাইরের দিকে চলে গেল। উদ্ধব দাস হা হা করে হেসে উঠল, বললে, গোলক ধাঁধা আমাকে চেনাতে এসেছে, দেখলে তো? এই বলে আবার গান আরম্ভ করে দিলে, হরি হে, গোলক ধাঁধায় ঘুরে ঘুরে মরি, এবার তরি ভিড়াও ঘাটে ভবসাগর তরি। ওদিকে দেয়ান মশাই তখন বলছেন, দেখাই পেলি নে, তা বাইকে জিজ্ঞেস করলি নি কেন ছোট মশাই কোথায় গেছেন? আগে আমি জিজ্ঞেস করেছিলাম, কেউই বলতে পারলে না। তাহলে দাঁড়া, আমি মহারাজকে বলে আসছি। সরখেল মশাই বলে, আগে ছোট মশাই সেই 1 মাস আগে হাতিয়ার ঘর থেকে মুর্শিদাবাদে যাবার নাম করে বেরিয়েছেন, তারপর আর তার পাত্তা নেই। জগা খাজাঞ্চিবাবু খুব চিন্তিত হয়ে পড়েছেন। কালীকৃষ্ণ সিংহ মশাই বললেন, আচ্ছা তুই যা, আমি মহারাজকে গিয়ে বলছি। এই বলে দেয়ানখানা থেকে বেরিয়ে রাজবাড়ির দিকে চলতে লাগলেন। ওদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গৃহিণীর সঙ্গে কথা বলছিলেন অন্দরমহলে। গৃহিণী বলছিলেন, তোমার হাতিয়ারগড়ে রানী বিবিকে দেখলাম, মেয়েটা ভালো, একেবারে গো বেচারা মানুষ, কিন্তু ওর সঙ্গের ঝিটা একেবারে ডাহাবাজ মাগি। আমাকে বলে কি না বশীকরণ জানে, উচাটন জানে, বাটি চালা নল চালা সব জানে। আরে অতই যদি তুই জানবি তো ওই ফিরিঙ্গি সাহেবটাকে উচাটন করলেই তো পারতিস। মহারাজ হেসে বললেন, তার ঝিরা একটু জাহাবাজি হয়। ঝিরা জাহাবাজ হলেই হলো? কই, আমার তো পদ্মাকে দেখেছো তুমি, সে অমনি করে জাহাবাজি করুক দেখি আমার সঙ্গে, আমি ঝামা দিয়ে তার নাক ঘষে দেব না? তবে যাই বলো, ওই রানী বিবি কিন্তু স্বামী বলতে একেবারে অজ্ঞান। মহারাজ বললেন, আরে ও তো হাতিয়ারগড়ে ছোট মশাইয়েরও তাই। ওই যেদিন থেকে স্ত্রী নিরুদ্দেশ হয়েছেন সেই দিন থেকেই একেবারে দিশেহারা হয়ে গেছেন। একবার হাতিয়ারগড়, একবার মুর্শিদাবাদ, একবার কেষ্টনগর, একবার সুতনুটি, এই করে বেড়াচ্ছেন। তা ওদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হচ্ছে না তো? গৃহিণী বললেন, আমি তো ওদের ছুঁই না। কেন ছাও না কেন? ফিরিঙ্গি সাহেবের খানা খেয়েছে, যার জন্ম আছে নাকি যে ওদের ছোঁব? তাহলে ওরা কার রান্না খাচ্ছে? বাবুর্চি খানসামার রান্না? না না, তা কেন, ওই যে ঝিটা আছে ওই নিজে রান্না করে নেয়। ওরা তো মুখে বলে ফিরিঙ্গিদের ছোঁয়া নাকি খায়নি, কিন্তু মুখের কথায় বিশ্বাস করে তো আর ওদের রান্নাবাড়িতে ঢুকতে দিতে পারি না, তাই তো আর বেশি দিন থাকতেও চাইছে না এখানে। তা হ্যাঁ গো, ওদের কবে পাঠাবে হাতিয়ারগড়ে? মহারাজ বললেন, হাতিয়ারগড়ে তো পাঠালেই আর হলো না, অনেক ভেবে চিনতে তবে পাঠাতে হবে। সেজন্যই তো ছোটমশাইকে কেষ্টনগরে ডেকে পাঠিয়েছি। সরখেল গেছে আমার চিঠি নিয়ে। ওদিকে আবার নবাবও ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করতে গেছে। গৃহিণীর যেন এতক্ষণে একটা জরুরি কথা মনে পড়ে গেল, বলে, তা হ্যাঁ গো, আমিও শুনছিলুম পদ্মর কাছে কোথায় নাকি যুদ্ধ হচ্ছে ফিরিঙ্গিদের সঙ্গে। তা কিসের যুদ্ধ? আরে এত যুদ্ধ করে কেন তোমাদের নবাব? কে দেখি আর কোনো কাজ নেই নবাবের? মহারাজ বললেন, পদ্মযুদ্ধের কথা জানলে কি করে? উমা, পদ্ম জানবে না তো কে জানবে? পদ্মর যে মেশোর বাড়ি ওখানে। কোথায় মেশোর বাড়ি? ওই পলাশির গায়ে। ওই যুদ্ধ লাগবার সঙ্গে সঙ্গেই তো পদ্মর মেশো সংসার তুলে সব এখানে এসে উঠেছে। এখানে উঠেছে মানে? এইখানে মানে আমাদের অতিথিশালায়। তা আমার ঝি, আমাদের এখানে উঠবে না তো কি বড়দির বাপের বাড়িতে গিয়ে উঠবে? তুমি যে কি বলো! তাই ওর কাছেই শুনছিলুম।
ওই ভোরবেলা ফিরিঙ্গি পল্টনদের দেখেই ঘরদোর ছেড়ে সবাই পালিয়ে এসেছে। মাচার কুমড়ো, মাঠের ধান কিছুই আর সঙ্গে আনতে পারেননি। মহারাজের মুখটা খানিকক্ষণের জন্য গম্ভীর হয়ে গেল। গৃহিণী বললেন, কি হলো? পদ্মের মেশো এখানে এসেছে বলে তোমার আবার রাগ হলো নাকি? মহারাজ হাসলেন, বললেন, তুমি বুঝবে না ছোট গিন্নি, আমি যে গম্ভীর হয়েছি কেন তা 2 দিন বাদে বুঝতে পারবে। তার মানে? তা স্পষ্ট করে খুলেই বলো না, আমি এত হেঁয়ালি বুঝি নে। মহারাজ বললেন, শুধু পলাশি গাঁই নয়, আমাকেও বোধহয় একদিন কেষ্টনগর ছেড়ে অন্য লোকের আশ্রয়ে গিয়ে উঠতে হবে। দিনকাল এমনই আসছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তার আভাস। তুমি ভাবো আমি দিনরাত কাব্যচর্চা করি আর ভাড়ামে শুনি গোপালবাবুর কাছ থেকে, কিন্তু মাথার মধ্যে সব সময় আমার ওই কথাই ঘুরছে। আমি ঘুমিয়ে পর্যন্ত শান্তি পাই না, খেয়ে পর্যন্ত তৃপ্তি পাই না। তা অত কথা ভাবো কেন তুমি? ভাববো না? আমি না ভাবলে কে ভাববে? কাল রাতে তুমি তো ঘুমিয়েছিলে, কিন্তু যদি জেগে থাকতে দেখতে পেতে আমি ওই সময় ছাদে পায়চারি করছিলাম। কেন গো, শরীর ভালো আছে তো তোমার? শরীরের কিছু হয়নি, কিন্তু কেবলই ভাবছি ভালো করলুম না খারাপ করলুম। কি ভালো করলে আর খারাপই বা কি করলে তুমি? মহারাজ বললেন, এই যে তোমার ঝি পদ্মার মেশোর গ্রাম ছেড়ে অতিথিশালায় এসে উঠল, এই যে হাতিয়ারগড়ে রানী বিবি আমার অন্দরমহলে এসে উঠলেন, এই যে লক্কাবাগের মাঠে ফিরিঙ্গি পল্টনরা এসে কামান দাগতে শুরু করেছে, এর পেছনে তো সেই আমি। তুমি? তুমি মানে? মহারাজ বললেন, হ্যাঁ, আমি। ছেলেদের কাউকেই বলিনি সেই কথা, বলবার মতো মতিগতিও এখন নেই। কেবলই ভাবছি কেন যে আমি করতে গেলুম এসব। গৃহিণী বললেন, তা কবিরাজ মশাইকে না হয় ডাকো, চবনপ্রাশ খেলে তো পারো। মহারাজ বললেন, তোমাকে এত কথা বলতে যাওয়াই দেখছি আমার ঘাট হয়েছে। তুমি যদি এত কথা বুঝবে তাহলে তো। বলতে গিয়েও থেমে গেলেন মহারাজ। বললেন, যাই, নিচেই যাই। তা তো যাবেই, আমার কাছে থাকতে তো আর তোমার ভালো লাগে না। মহারাজ বললেন, দেখো, এখন রাগ অভিমান অনুরাগের সময় নয়। একদিন এই আমি ফিরিঙ্গি ক্লাইভ সাহেবকে নবাবের বিরুদ্ধে তাতিয়ে দিয়ে এসেছি। একদিন এই আমি ভেবেছি ক্লাইভ সাহেব এসে নবাবকে যুদ্ধ করে হারিয়ে দিলে আমার ভালো হবে। গৃহিণী বললেন, ক্লাইভ সাহেব? ওই যে সাহেবের কাছে এরা এতদিন আটক হয়েছিল, সে তো খুব ভালো লোক। ভালো লোক? কে বললে ভালো লোক? কে বলেছে তোমায় ক্লাইভ সাহেব ভালো লোক? গৃহিণী বললেন, ওই তো ওরাই বলছিল, ওই হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের বউ। ওরা বলছিল এতদিন ছিল ওরা পেরিন সাহেবের বাগানে, একদিনও নাকি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, আর ওদের জন্যে সাহেবও নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। ওই গরুর মাংস, মুরগির মাংস এসব খাওয়াও পর্যন্ত ছেড়ে দিয়েছিল। ওই ওদের ঝিটাকে দিদি বলে ডাকতো। মহারাজ হাসলেন, তাই দিয়ে কি মানুষের বিচার করতে হয়? ও মা, মানুষকে আবার তবে কি দিয়ে বিচার করব? তুমি ওদের কি জানো শুনি? কতটুকু জানো? ওরা এই দেশে এসেছে ব্যবসা করতে, ব্যবসা করে টাকা উপায় করতে। ওরা তো ভালো ব্যবহার করবেই। ব্যবসাদার মানুষরা কড়া করে কথা বললে ব্যবসা তাদের চলবে? ওরা হাসলেই তো ভয় হবার কথা, আর ওই হাসি দেখিয়েই তো আমাদের সকলের মন ভুলিয়েছে ওই সাহেবেরা, আর আমরা কৃতার্থ হয়ে গিয়েছি। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ বললেন, তোমার বুঝেও দরকার নেই, বুঝলে আর তুমি মেয়ে মানুষ হয়ে জন্মাতে না। আমি যাই, সে নিচেই যাই। গৃহিণী বললেন, তা সারা দিন রাত তো নিচেই তোমার বিষ্ণু মহলে থাকলেই পারো, উপরে আমার ঘরে আসো কি করতে?
এরপর থেকে পদ্মাকে বলবো আমার একলার বিছানা করতে। এই বলে রাগ করে গৃহিণী চলেই যাচ্ছিলেন। মহারাজ হাতটা ধরে ফেললেন, বললেন, রাগ করো না, রাগ করতে নেই আমার ওপর। যেদিন সমস্ত কেষ্টনগর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে সেদিন রাগ করো আমার ওপর। মনে করো না আমিও পাগল হয়ে গিয়েছি। নবাবের ওপর রাগ করে আমরাও তোমার মতন নবাবের পাশ থেকে সরে এসেছি। জানো, নবাবের আজকে কেউ নেই। নবাবের কথা ভাববার সময় নেই আমার। আমার কথা কে ভাবে তার ঠিক নেই। আমার ভাবতে বইয়ে গেছে তোমাদের নবাবের কথা। মহারাজ বললেন, তুমি না ভাবলেও আমাকে ভাবতেই হবে। কেন? নবাব কি তোমাকে খাওয়ায় না পড়ায়? আমাদের জমিদারি আছে, জমিদারির আয় থেকে আমরা খাচ্ছি। নবাব মরল কি বাজলো তা নিয়ে ভারী আমাদের মাথা ব্যথা। মহারাজ বললেন, তুমি জানো না বলেই ওই কথাগুলো বলছো। দেশের নবাবের সঙ্গে আমরা সবাই জড়িয়ে গিয়েছি। তার নবাব মারা গেলে তো আরেকজন নবাব হবে, নবাবের মসনদ তো আর খালি থাকবে না। মহারাজ বললেন, এবার হয়তো তা আর নয়। আলীবর্দী খাঁ মারা গেলেন, সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল। এবার সিরাজউদ্দৌলা মারা গেলে সেটা আর হবে না। এবার ফিরিঙ্গিরা নবাব হবে। বলো কি? তুমি যাও, কিছু মনে করো না, আমি নিচে যাচ্ছি। এতদিন আমিও সকলের মতোই ভাবতুম, সিরাজউদ্দৌলা মারা গেলেই বা ক্ষতি কি? মারা তো একদিন সবাই যাবে। মসনদে তার বদলে আরেকজন না হয় বসবে, হয় মেহেদী নেশা, নয়তো মির্জাফর সাহেব, নয়তো তার ছেলে মিরন। কিন্তু রকম সকম দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। কেন? সে তুমি বুঝবে না। এই বলে নিচে চলে গেলেন মহারাজ। সিঁড়ি দিয়ে যাবার পথে সদর মহলের মুখে দাঁড়িয়েছিল কালীকৃষ্ণ সিংহ মহাশয়। কি খবর দেয়ান মশাই? শশী আর কিছু খবর দিয়েছে? দেয়ানমশাই সেই খবর দিতেই আসছিল। আজকাল ঘন ঘনই দেয়ানমশাইকে দেখা করতে হয় মহারাজের সঙ্গে। কখন কোন খবরটা আসে, কখন কে কি খবর পাঠায়, তার সবটাই জানাতে হয় মহারাজকে, আর সেই অনুযায়ী নির্দেশ পাঠাতে হয় মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের নিজামতে কে কি ভাবছে, কে কি করছে, তার উপরেই নির্ভর করে কেষ্টনগরের রাজত্ব। মীরমদন সাহেব মারা গেছে হুজুর, এইমাত্র খবর এলো। কথাটা শুনে মহারাজের মাথায় যেন বজ্রাঘাত হলো। মীরমদন? মীরমদন মারা গেছে? তুমি ঠিক শুনেছ? হ্যাঁ, ঠিক শুনেছি। তাহলে নবাবের এখন কীরকম অবস্থা? মির্জাফর সাহেব কি করছে? অত খুঁটিনাটি কিছু জানতে পারিনি। ওদের ফিরিঙ্গিদের কি মতলব? লড়াইতে জিততে পারলে কি মুর্শিদাবাদের মসনদ নিয়ে টানাটানি করবে নাকি? সেরকমটাই তো হালচাল বলে মনে হচ্ছে। মির্জাফর সাহেব সেই জন্যই হাত গুটিয়ে বসে আছে, উচ্চবাচ্য কিছুই করছে না। ফিরিঙ্গিদের বিশ্বাস করতে পারছে না। হঠাৎই যেন মহারাজের কথাটা মনে পড়ে গেল। বললেন, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। সরখেল এসেছে? হ্যাঁ। ছোটমশাইয়ের কোনো পাত্তা নেই হাতিয়ারগড়ে। কেউই জানে না তিনি কোথায় আছেন। তাহলে জগৎ শেঠজিকে একবার চিঠি লিখে পাঠাও, যদি জগৎ শেঠজির বাড়িতে লুকিয়ে উঠে থাকেন। ওদিকে মহারানী অন্দরমহলে সিঁড়ি পেরিয়ে নিচে আসতেই পদ্ম বললে, রানীমা, তোমাকে ওরা ডাকছে। কারা রে? ওই হাতিয়ারগড়ে রানী বিবি। কেন? আমাকে আবার কি জন্য ডাকে? চল দেখে আসি। অতিথিশালায় তখন বেশ গুলজার চলেছে। অনেকদিন পর উদ্ধব দাস এসেছে। আর শুধু উদ্ধব দাসই নয়, লক্কাবাগের আশেপাশের গাঁয়ের কিছু কিছু লোকও পালিয়ে এসে জুটেছে। উদ্ধব দাস সকলকেই চেনে, সবাই মিলে তাকে গান গাইতে ধরেছে। উদ্ধব দাস বললে, রসের গান গাইব? সবাই বললে, না না, তোমার একটা খেদের গান আছে, সেইটা গাও। কোনটা খেদের গান? সেই যে তোমার বউ পালিয়ে যাবার পর যে গানটা বেঁধেছিলে। আর বলতে হলো না, উদ্ধব দাস ডান হাতটা কানে লাগিয়ে সুর করে আরম্ভ করে দিলে, আমি রব না ভব ভবনে।
কোথা থেকে সব লোকজন ঘরবাড়ি ছেড়ে এসেছে, কিন্তু উদ্ধব দাসের গান শুনে আর দুঃখ কষ্ট কারোর মনে থাকে না। সবাই বাহবা দেয়, বলে, বেশ বেশ দাসমশাই, বেশ। কিন্তু ছোট বৌরানীর কানেও গেছে গানের সুরটা। বললে, ওরে দুর্গা, ওই দেখ। দুর্গার কানেও গেছে। আবার সেই বাউন্ডুলেটা এখানেও এসেছে নাকি? পদ্মকে ডেকে বললে, তোমার রানীমাকে ডাকো তো। কেন? রানীমা কি করবে? দুর্গা বললে, তুমি ডাকোই না। রানীমা আসতেই দুর্গা বললে, দেখুন রানীমা, ছোট বৌরানী বড্ড ভয় পেয়ে গেছেন। কেন, কি হলো? দুর্গা বললে, ওই যে বাইরে গান গাইছে। ও কোথায় গাইছে? এদিকে আসবে নাকি ও? মহারানী বললেন, কেন বলো তো? আগে ওই লোকটা খারাপ। খারাপ? তা কে ও? আর কি করেই বা চিনলে ওকে তোমরা? দুর্গা বললে, ওই পেরিন সাহেবের বাগানে যখন আমরা ছিলাম তখন ও আমাদের বড় জ্বালাতো। ক্লাইভ সাহেব ওকে খুব ভালোবাসতো। কেন? ওই ছড়া কাটতো কেবল, আর ছোট বৌরানীর সঙ্গে দেখা করতে চাইতো। মহারানী অবাক হয়ে গেলেন। বললেন, তা তোমার ছোট বৌরানীর সঙ্গে দেখা করতে চাইতো কেন? ও বলতো ছোট বৌরানী নাকি ওর বউ। ও মা, সে কি কথা? ছোট বৌরানী ওর বউ হতে যাবে কি করতে? ওর কি মাথা খারাপ? দুর্গা বললে, না রানীমা, ছোট বৌরানী তো মরালির নাম নিয়ে ক্লাইভ সাহেবের ছাউনিতে ছিল, সেই জন্যে। ওর বউয়ের নামও তো মরালি, কি না? ওর বউ যে বিয়ের রাত্রে পালিয়ে গিয়েছিল। এতক্ষণে মহারানী ব্যাপারটা সব বুঝলেন। দুর্গা বললে, ও কি এদিকে আসবে নাকি? মহারানী বললেন, না না, ও লোকটা তো এখানে আমাদের অতিথিশালাতে প্রায়ই আসে আর গান গায়। কিছুদিন থাকে আবার চলে যায়। এদিকে আসবে কি করতে? আর ওদিক থেকে তখনও উদ্ধব দাসের গানের আওয়াজ আসছে। আমি রব না ভব ভবনে, শুনো হে শিব শ্রবণে। পদ্ম মহারানীর কাছে এলো, বলে, রানীমা, মহারাজা এসেছেন, আপনাকে ডাকছেন। তাহলে কেমন লাগলো বলুন? আমরা খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার গল্প পাঠ যদি আপনাদের সত্যি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন। খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।